13 ফেব্রুয়ারি শুক্রবার। দিল্লিতে সময় তখন ঠিক সকাল 9টা পেরিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করলেন, যেখানে তিনি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের জন্য অভিনন্দন জানিয়ে তারেক রহমানকে লেখেন, এই জয় দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ আপনার নেতৃত্বে আস্থা রেখেছে। এমনকি মাত্র আধ ঘন্টার ব্যবধানে মোদী একই বার্তা বাংলায় পোস্ট করেন, যাতে বাংলাদেশের মানুষ সরাসরি তা বুঝতে পারে। এরপর তিনি ফোন করেও ব্যক্তিগতভাবে তারেক রহমানের সঙ্গে কথা বলেন। বিশ্লেষকদের মতে মোদীর এই বার্তা শুধু শুভেচ্ছা নয়, বরং একটি শক্তিশালী কূটনৈতিক সংকেত। কারণ এই তারেক রহমানকেই একসময় ভারত উপেক্ষা করেছিল। এখন সেই নেতার প্রতি এত উষ্ণতা কূটনৈতিক ইউটার্ন হিসেবেই মনে করছেন অনেকে। এখন প্রশ্ন উঠছে, এই পরিবর্তনের জন্য কেন এত সময় লাগলো? বাংলাদেশে জাতীয় নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী অভিনন্দন জানান, যা এক যুগের পুরনো রেওয়াজ। তবে আগের 4টি নির্বাচনে এই অভিনন্দনের প্রাপক ছিলেন শেখ হাসিনা। তখন ভারত ও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ ও স্থিতিশীল। ফলে দ্রুত অভিনন্দন কেবল শুভেচ্ছা নয়, দুই দেশের পারস্পরিক আস্থার প্রতীক হিসেবেও দেখা হতো। তবে এবারের পরিস্থিতি ভিন্ন, কারণ বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এবার আওয়ামী লীগ অংশ নেয়নি। রাজনৈতিক বাস্তবতা বদলেছে, ক্ষমতায় এসেছে বিএনপি, আর নতুন বাস্তবতায় সামনে উঠে এসেছেন তারেক রহমান। তাই ভারতও সময় নষ্ট না করে নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। দিল্লির পর্যবেক্ষকরা মনে করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে কিছু নির্দিষ্ট আশ্বাস দিয়েছে। ফলে ভারতও পুরনো বিরোধ ভুলে সামনে এগিয়ে যেতে চাইছে। তবে একই সঙ্গে নতুন সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত বিভিন্ন ইস্যু আলাদা করে বিবেচনা করবে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ক্ষমতাসীন বিজেপি নেতারা সতর্ক করেছেন, বাংলাদেশে হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না হলে সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক করা কঠিন হবে। ভারত ও তারেক রহমানের মধ্যে এই নতুন উষ্ণতার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস, যার বড় অংশে ছিল দূরত্ব আর অনিশ্চয়তা। 2014 সালে যখন বিজেপি প্রথমবার ক্ষমতায় আসে, তখন তারেক রহমান লন্ডনে নির্বাসিত ছিলেন। তিনি মনে করেছিলেন, কংগ্রেসের তুলনায় বিজেপির সঙ্গে বিএনপির সম্পর্ক গড়ে তোলা সহজ হতে পারে। সেই আশায় তিনি প্রধানমন্ত্রী মোদীকে একটি প্রীতি উপহার পাঠান, যা বিজেপির নেতা বিজয় জোলি দিল্লিতে পৌঁছে দেন। এছাড়া বিভিন্ন পর্যায়ে যোগাযোগের চেষ্টাও করেছিলেন তিনি, কিন্তু দিল্লি তখন প্রকাশ্যে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি। অনেকের মনে তখন প্রশ্ন উঠেছিল, কেন? পরবর্তীতে ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী এই বিষয়ে ব্যাখ্যা দেন। তিনি বলেন, সে সময় শেখ হাসিনা বিএনপির সঙ্গে ভারতের যোগাযোগ নিয়ে খুব সংবেদনশীল ছিলেন, ফলে প্রকাশ্যে সম্পর্ক গড়ে ওঠেনি। পাশাপাশি দিল্লির নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যেও তারেক রহমানকে নিয়ে সন্দেহ ছিল। যদিও প্রকাশ্যে ভারতের ও বিএনপির মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, তবু যোগাযোগ পুরোপুরি বন্ধ ছিল না। বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, সাবেক কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের মাধ্যমে ট্র্যাক 2 পর্যায়ে যোগাযোগ চলত। এইসব উদ্যোগ ছিল ভবিষ্যতের সম্ভাবনা খোলা রাখার চেষ্টা। তবে একসময় সন্দেহ, অস্বস্তি এবং দূরত্বের কারণে এই সম্ভাবনা বাস্তব রূপ পায়নি। নতুন রাজনৈতিক বাস্তবতা বদলানোর পরই ভারত দ্রুত অভিনন্দনের বার্তা পাঠাতে সক্ষম হলো। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে যায় এবং দেশের রাজনৈতিক ভারসাম্য নতুনভাবে তৈরি হয়। এই নতুন বাস্তবতায় বিএনপি ভারতের জন্য প্রধান রাজনৈতিক অংশীদার হিসেবে উঠে আসে। দিল্লির কাছে তখন স্পষ্ট ছিল, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হলে নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করা ছাড়া বিকল্প নেই। ভারতীয় কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশের নতুন বাস্তবতায় বিএনপি ভারতের জন্য একটি অটোমেটিক চয়েস হয়ে উঠেছে। ভারতের দ্রুত অভিনন্দন বার্তা ঠিক এই বাস্তবতার প্রতিফলন। ভারতের এই দ্রুত অবস্থান পরিবর্তনের পেছনে আরেকটি বড় কারণ হলো আস্থা। সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন,
বর্তমানে ভারত যেভাবে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করছে তাতে ধরে নেওয়াই যায় কিছু আশ্বাস পাওয়া গেছে। যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ হয়নি, তবে দিল্লির পর্যবেক্ষকরা মনে করছেন বিএনপি এখন হয়তো বাস্তববাদী পররাষ্ট্রনীতি অনুসরণ করবে। এমনকি তারেক রহমান নিজেও সাম্প্রতিক ভাষণগুলোতে ভারতকে সরাসরি কঠোরভাবে সমালোচনা করেননি, যা দিল্লির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। ভারতের এই উষ্ণতার পেছনে কেবল কূটনৈতিক সৌজন্য নয়, কৌশলগত হিসাবও রয়েছে। বিশেষ করে নিরাপত্তা, সীমান্ত, বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৌশল বিশ্লেষকরা বলছেন, ভারত মনে করছে নতুন নেতৃত্বের সঙ্গে একটি বাস্তববাদী সম্পর্ক গড়ে তোলার সুযোগ আছে। সবকিছু এত সহজ হবে এমন কোনো নিশ্চয়তা নেই। বিশেষ করে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ভারতের কাছে এখনও গুরুত্বপূর্ণ বিষয়। গত 2 বছরে এই বিষয়ে দুই দেশের মধ্যে কিছু উত্তেজনা তৈরি হয়েছে। ভারতের ক্ষমতাসীন নেতা মনে করছেন, যদি বিষয়টা ঠিক না হয় সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হবে না। অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করেন, রাজনৈতিক কারণে, বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচন সামনে রেখে এই বিষয়টি এখনও আলোচনা করা হতে পারে। তারেক রহমানকে অভিনন্দন জানাতে ভারতের এই দ্রুত পদক্ষেপ একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে। কূটনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। একসময় যে নেতা দিল্লির কাছে ছিলেন দূরের একজন, আজ তিনিই বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ভারতের কাছ থেকে উষ্ণ স্বাগত পাচ্ছেন। 1 দশকের অপেক্ষার পর সম্পর্কের সেই নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। এখন দেখার বিষয় এই নতুন সম্পর্ক কতটা গভীর হয় এবং কতটা স্থায়ী হয়।